আসসালামু আলাইকুম। শুরু করছি ফরাকত পর্ব ৭। লিখেছেন শফিকুল হাসান, কণ্ঠে আমি আসমা খাতুন। হরিশ ফকির শ্যামবর্ণ দোহারা গোছের মানুষ। হালকা পাতলা দেহ গঠন, খাটো টাইপের, বেশি লম্বা না। বয়স ৫০-৫৫ হবে। মুখের মধ্যে বড় বড় দুটি চোখ সবচেয়ে চোখে পড়ে। সে খুব ঘন ঘন চোখের পাতা ফেলে। সাধারণত এত দ্রুত কেউ পিটপিট করে পাতা ফেলে না। সমস্ত মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি গোঁফে আচ্ছন্ন। চেহারায় এক ধরনের রাগী রাগী ভাব মুদ্রিত। তবে তার কথা বলার ভঙ্গিমা বাস্তবে ভিন্ন রকম। সর্বদা মোলায়েম স্বরে কথা বলে থাকে। কথার মাঝে কোনো ধরনের উচ্চ বর্বরদশা নেই। খাপছাড়া কোনো কথা বলেন না। অগোচরে কথা বলা তার পছন্দ না। বদ অভ্যাসের মধ্যে একটি হলো উচিত অনুচিত কথা বলার সময় সে কারোর বয়সের মাপকাঠি রাখেন না। গায়ে সর্বদাই হালকা নীল রঙের হাতাকাটা ফতুয়া পাঞ্জাবি পরে চলাফেরা করেন। মাথার সামনের দিকে টাক পড়ে আসছে। সারাক্ষণ মুখে পানজর্দা চিবাতে থাকে। সে পেশায় একজন মধ্যম আকারের কাঠ ব্যবসায়ী। পাকিস্তান আমলে সে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে। ব্যবসার ফাঁকফো করে সে ঘটকালি করে। ঘটকালি তার আদি বা টেকসই পেশা না, অস্থায়ী পেশা। খুব মিশুক প্রকৃতির মানুষ। ২-৩ গ্রামে হিন্দু মুসলিম সবাই তাকে বেশ পছন্দ করে। সবার বাড়িতে তার যাওয়া আসা আছে। হিন্দু বাড়িতে তার আসা যাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। অনায়াসে এ সমস্ত বাড়িতে সে চলাফেরা করতে পারে। সকল গোত্রের মানুষের উপকারী গাছের প্রতি যেমন কদর দৃষ্টি অন্যরকম, হারিস ফকিরের সমাদরের অবস্থা সবার কাছে ঠিক একই রকম। মাস ৩ আগে সে ক্ষিতীশ বাবুর বড় মেয়ে চন্দ্রিমার বিয়ের ঘটকালি করে। ২-৪ গ্রামে সাড়া পড়ে যায়। চন্দ্রিমার বয়স ৩০ চলছে। সে একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বিয়ে শাদির কোনো খবর নেই। চন্দ্রিমা ছাত্রী অবস্থায় থাকাকালীন দিনে ২-১টি করে তাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ আসতো। অদ্যাপি তার পড়াশোনা শেষ, সরকারি চাকরিও করছে। এখন বাড়িতে আর বিয়ের সম্বন্ধের আর গন্ধও আসে না। দিনে দিনে চন্দ্রিমার চোখ ঝলসানো রূপ ভাটার দিকে যাচ্ছে। সমবয়সী জ্যাঠাতো বোন অচলা আর সরলা, তাদের বিয়ে শাদিও শেষ। বছর ঘুরতে না ঘুরতেই ওরা বাচ্চা কাচ্চার মাও হয়ে গেছে। ইদানিং ক্ষিতীশ বাবুর বাড়ির সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে মেয়েকে নিয়ে। চন্দ্রিমার মা মালতী দেবী সকাল সন্ধ্যা মেয়েকে শ্রাব্য অশ্রাব্য কটু কথা শোনাতে শোনাতে তার কান ঝালাপালা বানিয়ে ফেলেছে। চন্দ্রিমা বধির আর নির্লজ্জের মতো চুপ করে থেকে দিন কাটাচ্ছে। সেদিন বিকেলে ক্ষিতীশবাবু বারান্দায় আরামে বসে পানের সঙ্গে সিগারেট ফুঁকছে। হঠাৎ মালতী দেবী কোত্থেকে তেড়ে ফুড়ে এসে বলছে, বাবুর আরামের আদিখ্যাতা দেখে আমার গা জ্বলে বাপু। ঘরের ভিতর অবিবাহিত এক আইবুড়ো মেয়ে ঝুলছে, তার বিয়ে শাদির কোনো চিন্তার বালাই নেই। সে কি এমন করে চুরুট টানে? আমার বুঝে আসে না। যেমনটা তার মেয়ে বেহায় মেয়ে, তেমনটা নির্লজ্জ বাপ। আইবুড়ো মেয়ে নিয়ে আমার হয়েছে যত যন্ত্রণা। ক্ষিতীশবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাপা কণ্ঠে বলল, মালতী দেবী, তুমি দেখছি সত্যি ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। বিয়ে শাদির ব্যাপার ভগবান না চাইলে চট করে হয় না। হাত গুটিয়ে তুমি তোমার ভগবান নিয়ে বসে থাকো। মেয়ে আর বিয়ে দেওয়া হবে না। এদিকে আমার ছেলে নীতিশ দেখতে দেখতে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। দিনে দিনে ওর মাথায় টাক পড়ে যাচ্ছে। ছেলেটার বয়স তো আর কম হলো না। যে দিনকাল আসছে, কখন যে কোনো অঘটন ঘটে যায় তার নিশ্চয়তা কি আছে? এখন অবধি ওকে বিয়েই করাতে পারলাম না। রামকৃষ্ণ তুমি রক্ষে করো। যদি কোনো কলঙ্ক ঘটে যায়, বংশের জাতকুলমান সবই জলাঞ্জলি হবে গো। না করেছে কি? ছেলেকে বিয়ে করিয়ে ফেলো। ঘরের মধ্যে এরকম অবিবাহিত হাতির মতো এক মেয়ে থাকলে আমার ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে? ছি মালতী দেবী, নিজের মেয়ের সম্বন্ধে এমন কেউ অলক্ষণে কথা বলে? তাহলে তাকে কি বলবো বলো? এত পড়াশোনা করেও ভালো মন্দ একটি ছেলের সঙ্গে আজ অবধি ভাবপ্রীতি করতে পারলো না। মালতী দেবী, ও আমার মেয়ে, ও আমার সাক্ষাৎ সরস্বতী। ইজ্জত খসে যাওয়ার মতো কাজ সে কখনোই করবে না। বাবু, তোমার খুব শখ ঘরে আইবুড়ো হাতি পোষা। এসব ন্যাকামির মধ্যে আমি নই। হাতি পোষার অত্যন্ত ব্যয়সাধ্য ব্যাপার, জানো তো? না, জানি না। আমার হাতিও নাই, ঘোড়াও নাই। বাস করছো তো স্বর্গে, তা জানবে কোত্থেকে? সকাল সন্ধ্যা তুমি নরকের আগুনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দাহ করছো, আর বলছো এটি আমার স্বর্গে বাস। সারাদিন থাকো তো ওই ছাইপাশ আর চুরুট নিয়ে। বুঝবে কি আমার যত জ্বালা? নবাবজাদি মেয়ের জন্য মাসে মাসে 12 হাতি রং বেরঙের শাড়ি কেনো, নামি দামি প্রসাদনী কেনো, 3 বেলা তার গরম গরম মজাদার খাবারের বন্দোবস্ত করো। বাসি পান্তা তো আর তার চলে না। সে তো আর বসে বসে খাচ্ছে না।
সরকারি চাকরি করছে। ওর চাকরির আমি নিকুচি করি। আজ অবধি ভাত খেয়ে ওর এঁটো থালাটাও আমার ধুয়ে দিতে হয়। আহ্লাদে কপালে আমি ঝাঁটাপিটা করি। মেয়েটা যখন মাস শেষে তোমার হাতে ওর মাইনের টাকাটা তুলে দেয় তখন কেমন লাগে? আমার কাছে সেই মুহূর্তে চরম অস্বস্তি লাগে। যে সময় আমার মেয়েটা একটা স্বামী সংসার থাকার কথা, তাদের একটি দুটি সন্তান সন্ততি থাকার কথা, ঘরের বাইরে হইচই একটা পরিবেশ থাকার কথা, অথচ এখন তার কিছুই নাই। মাস শেষে এক আইবুড়ো মেয়ে তার মার হাতে তার মাইনের টাকা দিলেই সেই মা শুধু নাচবে আর নাচবে? আমি তো বাপু ওই রকম মা হতে পারবো না। একটা পুরুষের বেহায়ামির সীমা থাকা চাই। সেটিরও দেখছি তুমি মাথা খেয়েছো। হায় রাম, এ কি দেখি, বাপ মেয়েকে পাগল করে ছাড়বেই। আরে মেয়ের বিয়ে না হলে আমি ওকে কি কেটে কুটে টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব? বিয়ে না দিতে পারলে তাই করো, দোহাই তোমার, এবার একটু চুপ করো। আমার সঙ্গে তুমি যা ইচ্ছে তাই করো, মেয়েটাকে নিয়ে আর বকাঝকা করো না। ও তোমার নোংরা কথা শুনতে শুনতে দেখবে একদিন সত্যি সত্যি গলায় দড়ি দিবে। দেখ না দেখ, আপদটা বিদায় হোক, দুদিন না হয় কেঁদে শোক প্রকাশ করে শেষ করব। হায় ভগবান, তোমার সৃষ্টির নারীতে নারীর দৃষ্টি এত আগুন, এত গরম, কেন বুঝি না। রামকৃষ্ণ তুমি রক্ষা করো। হঠাৎ বাড়ির বাহির আঙিনায় কে যেন গলা খাকড়ি দিয়ে ডাকছে, ক্ষিতীশদা বাড়িতে আছেন? ও ক্ষিতীশদা বাড়িতে আছেন? বাড়ির ভিতর থেকে কারোর কোনো সাড়া শব্দ নেই। মাঝে মধ্যে হাঁস মুরগির কপত কপতির ধাপাধাপি শোনা যাচ্ছে। লোকটি আবারও গলা উঁচু করে ডাকছে, কই আছেন নাকি ক্ষিতীশদা? বাড়ি থাকলে আওয়াজ দেন। মিনিট পাঁচেক পর মালতী দেবী ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করছে, কে? আমি দাসপাড়ার হরিশ ফকির। মালতী দেবী তার মেজাজ উল্কার গতিবেগ কমিয়ে কিছুটা কোমলতার আর কিছুটা রসিকতার মিশ্রণে তাকে বলল, ও আচ্ছা সদাগর, ভেতরে আসেন। হরিশ ফকির বাড়ি ঢুকতেই মালতী দেবী তাকে বারান্দায় চেয়ার মুছে বসতে দিয়ে বলল, বাইরে দাঁড়িয়ে গলা ফাটিয়ে ডাক দিলে আপনার দাদা কানে শুনবে? কেন শুনবে না? কেন, বয়রার গোষ্ঠীর কোনো তাল আছে? ওই যে রান্নাঘরের চুলা থেকে আগুন নিয়ে চুরুট ধরাচ্ছে। ঘরে ম্যাচ নাই? চুরুট আর ম্যাচ একসাথে চিবিয়ে খেলে থাকবে কোত্থেকে? আপনার মেয়ে চন্দ্রিমা কই? গলায় দড়ি নিয়েছে। ধুত্তেরি, আজে বাজে কথা বাদ দেন। এত সুন্দর একটা চমৎকার মেয়ে গলায় দড়ি দিবে কেন? সাধে বলি হরিশ ভাই, বিষের কাটার সঙ্গে আমার বাস। নবাবজাদি এখন অবধি স্কুল থেকে ফিরেনি, অথচ বেলা ডুবার সময় গড়িয়ে যাচ্ছে। একটা কুমারী মেয়ে, আমি তার মা, সন্ধ্যা নেমে আসছে, তার বাড়ি ফেরার হদিশ নেই। আমার মনের অবস্থা আপনি একটু বুঝেন। কলঙ্কের কালি লাগতে কতক্ষণ? ক্ষিতীশবাবু রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে হরিশ ফকিরকে দেখে তার মনের ভিতরের কেমন যেন একটা অস্বস্তির নোঙর গায়ে আঁচল লাগতে লাগলো। আরে সদাগর, শরীর ভালো? আলহামদুলিল্লাহ দাদা, আছি, ভালো আছি। অনেকদিন হলো আপনাদের কোনো খোঁজ খবর নেই। আরে দাদা, হাতে পাকা খবর না পাইলে হুদাই আইসা কি করুম? তামাশা করার লোক তো আর আমি না। গত সন্ধ্যায় ছেলের পক্ষের লোকজন আমাকে ডাক দিয়া চন্দ্রিমার বিয়ের কথা ফাইল কইরা জানাইছে। ছেলে মাশাল্লাহ দেখতে সুন্দর, জজকোটের পেশকার। মন্দ কি? ক্ষিতীশবাবু মহা খুশিতে তার চোখে পানি এসে গেছে। এই বিয়ের সম্বন্ধ আসছিল মাসখানেক আগে। উভয় পক্ষের ছেলে মেয়ে দেখাদেখির পাশাপাশি পানচিনির পর্বও শেষ হয়েছে। মাঝখানে ছেলের কি এক সমস্যার কারণে বিয়ের কথাবার্তা পিছিয়ে গিয়েছিল। পরিশেষে ঘটক হরিশ ফকির লাগামহীন দৌড়াদৌড়ি করে বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। ক্ষিতীশবাবু হরিশ ফকিরকে জড়িয়ে ধরে বলছে, সদাগর, তুমি বড়ই বিপদ থেকে আমাকে উদ্ধার করলে। হরিশ ফকির তার ডান হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলে বলছেন, ক্ষিতীশদা, আমি না, উদ্ধারের মালিক উপরওয়ালা। সদাগর, তুমি ঠিকই বলেছ। ক্ষিতীশদা, আপনার চোখে পানি কেন? সুখের খবরে কেউ কান্দে? সদাগর, অবুঝ বাচ্চারা রাতে অকারণেই কাঁদে, আবার অকারণেই তাদের কান্না থেমে যায়। কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতা রাতের পর রাত নীরবে একা একা কাঁদে। এদের কান্না সহজে থামে না। আজ দুঃখের অবসান হয়েছে, তাই সুখে কাঁদছি। ক্ষিতীশবাবু খানিকটা নিজেকে আড়াল করতে তার স্ত্রীকে বলছে, আরে মালতী দেবী, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? সদাগরকে জলমুড়ি দাও, ক্ষীর সন্দেশ দাও, দরদ দিয়ে ভালো করে চা বানিয়ে দাও। আরে দিচ্ছি দিচ্ছি। হরিশ ভাই কি খাবেন? বৌদি, এত কিছু দরকার নেই, আপাতত একটা পান দিলেই চলবে। লাগে একটুখানি খয়ের হেনা পাতি ছিটা দিলেই হইব। ঘরে মহিষের দই আছে, একটু দেই। আরে না, অহন আর একটু দই টই খাবো না, এমনিতেই আজ বহুত খাওয়া হয়েছে,
পেটে রাহার জায়গা নেই, অন্যদিন খামুনে। ভাই, ঘরে মিষ্টি জর্দা আছে, পানির সঙ্গে দিব? জুলুম নাই, থাকলে দেন। মালতী দেবীর চেহারার আর ভীষণতার ছাপ নেই। মুহূর্তে তার মেজাজ ফুরফুরে হয়ে গেছে। এ যেন তার মনে আনন্দের জোয়ার বইছে। হরিশ ফকির পান চিবাতে চিবাতে ধীরে সুস্থে ক্ষিতীশবাবুকে বলছে, ক্ষিতীশদা, লগে টাকা থাকলে 300-400 টাকা দিয়েন। এ সময়ে আওয়া যাওয়া গাড়ি ভাড়া বাবদ মেলা টাকা লাগে। সদাগর, টাকার সমস্যা নেই, লাগলে নিবে। ক্ষিতীশবাবু ঘর থেকে চকচকে একটি 500 টাকার নোট বের করে হরিশ ফকিরের হাতে দিয়ে দিল। বলল, সদাগর, এই নাও, প্রয়োজন হলে আরও নিও। আর শোনো, আমার মেয়ের বিয়ে সম্পন্ন হলে আমি সন্তুষ্টি করে দিব, আলাদা করে তোমাকে 10,000 টাকা বকশিশ দিব। অন্য 10 জনে তোমাকে পারিশ্রমিক হিসেবে কি দিল আর কি না দিল তা নিয়ে আমি কখনোই যাচাই বাছাই করতে যাব না। এখন বলো, তুমি খুশি হয়েছ? আলহামদুলিল্লাহ ক্ষিতীশদার, টাকাই সব। দিন শেষে আমিও তো একজন মানুষ, কারোর উপকার করতে পারলে আমার নিজেরও কিছু শান্তি অনুভব হয়। চমৎকার বলেছ। চন্দ্রিমার বিয়ের দিন তুমি সপরিবার নিয়ে চলে আসবে। সম্ভব না ক্ষিতীশদা? কেন? ওই দিন তো আমার থাকতে হইব বরযাত্রীর লগে। বিয়ের দিন উভয় পক্ষের লোকজনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া করার খুব গেড়া উঠে, সামাল দিব কে? ও আচ্ছা, কথাটি খুব বিবেচনার বিষয়। আমার তো সেদিকে খেয়ালই নেই। ঘটকালি অত সহজ না, আর আমি ওই রকম তার ছিঁড়া ঘটকও না। আজ যাই দাদা। ঠিক আছে, দেখে শুনে যেও। হরিশ ফকির টাকার অঙ্কের কথা শুনে মহা খুশি। সচরাচর ঘটকালিতে সে এত টাকা পারিশ্রমিক কখনোই পায়নি। সর্বোচ্চ 1,000 পেয়েছে। এবার এই টাকা দিয়ে সে ব্যবসার কাজে লাগাবে। কোনো এক বসন্তের দিনে মহা ধুমধাম করে চন্দ্রিমার বিয়ে হয়ে গেল। ক্ষিতীশবাবু বিয়ের দিন সন্ধ্যায় নিরালায় একটি ঘরে হরিশ ফকিরকে ডেকে নিয়ে গুনে গুনে 10,000 টাকা তাকে বুঝিয়ে দিল। সঙ্গে নতুন একটি 5 হাতি লুঙ্গি আর হালকা নীলচে রঙের একটি দামি ফতুয়াও দিয়েছে। হরিশ ফকির আনন্দের জোয়ারে ভাসছে। এত খুশি সে আর কখনো হয়নি। টাকা পয়সার একটা বাজে ধর্ম হলো, এটি যখন কালীভদ্রের নিম্নবিত্তের লোকের কাছে একবার এসে যদি ভিড়ে, সে আর বেশি সময় স্থায়ী হতে চায় না। ওদের অস্থির করে ফেলে বিভিন্ন ঘাটতির শূন্যতার অজুহাত দেখিয়ে। একটি সময় খুব দ্রুততার সঙ্গে সে ওদের কাছ থেকে বেরিয়েই আসে। আর যারা টাকা পয়সা শক্ত হাতে চেপে ধরে রাখার অভ্যাস গড়ে তোলে, অর্থবিত্ত ঠিকই তাদের বশ্যতা মানে। সত্যি কি হরিশ ফকির তার অর্জিত মোটা অঙ্কের টাকা আর সাফল্যের ঢাল ধরে রাখতে পারবে? গত 3 দিন হলো সালেহা বেগম লোক মারফত জরুরি তলব করছে হরিশ ফকিরকে তার বাড়িতে আসতে। হরিশ ফকির যাবে যাবে বলে দিনক্ষণ এখনো ঠিক করতে পারেনি। হরিশ ফকির তার ব্যক্তিগত ঝামেলা না শেষ করে সে যেতে চাচ্ছে না। তাছাড়া সালেহা বেগমকে সে তেমন একটা গুরুত্বও দিচ্ছে না। এমনিতেই সে সালেহা বেগমকে মন থেকে পছন্দ করে না। তবে রাবিহাকে সে খুব স্নেহ মায়া করে। চৈত্র মাস, তীব্র গরমে সবাই অতিষ্ঠ। হঠাৎ করে রাতে আকাশটা অসম্ভব রকমের পরিষ্কার হয়ে গেছে। আকাশে কোথাও কোনো মেঘের এলোমেলো দৌড়াদৌড়ি নেই। পুরো আকাশ জুড়ে বিরাজ করছে এক চাঁদের রাজত্ব। চারদিক ফকফকে জ্যোৎস্নার আলোয় আলোকিত ঘর দুয়ার। গরমে তীব্রতাও ফিকে হয়ে আসছে। আচমকা ঠান্ডা বাতাস বইছে। প্রকৃতি বোধহয় জ্যোৎস্নার আলোর লোভে লোভে নিজেকে কোমল করে ফেলেছে। হরিশ ফকিরের চোখে ঘুম আসছে না। বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি করছে। এক অদ্ভুত ধরনের চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন জানি আজ রাবিহার কথা তার খুব মনে পড়ছে। ও সত্যিই কি কোনো রাহুর কবলে পড়েছে? ইদানিং তার মস্তিষ্কে অমঙ্গলের যত সব চিন্তা ভাবনা নাড়াচাড়া করছে। রাবিহার শাশুড়ি লোকের চোখে শিকায় তোলা দইয়ের হাড়ি মনে হলেও তার কাছে রূপকথার ডাইনি ডাইনি লাগে। কারণ মানুষের সারল্যের ভিতরে থাকে ভয়াবহ জটিলতা। রাবিহা হরিশ ফকিরকে বড়ই সম্মান ও শ্রদ্ধা করে। কাছে গেলে প্রায়ই মেয়েটি অভিযোগ করে বলতো, ভাই, আমি কি খুব সস্তা ছিলাম? দুনিয়ার সব জায়গা ফেলে এই বাড়িতেই আমাকে বিয়ের ব্যবস্থা করে দিলেন। দুবেলা দুমুঠো ভাত খেতে পারতাম এমন ঘানি বাড়ি আর শিল বাড়িতে বিয়ে দিলেও ভালো হতো। হরিশ ফকিরের মনে আজ রাবিহার এসব কথাই বড় নাড়া দিচ্ছে। সে মনস্থির করে ফেলল, কাল সকালেই সে রওনা দিবে। সালেহা বেগমের সঙ্গে দেখাও হবে, রাবিহাকেও দেখতে পাবে।
আজ মঙ্গলবার বেলা 10টা। সূর্যের সীমাহীন প্রখরতা, চৈত্রের তীব্র তাপদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত অবস্থা। তৃষ্ণাতুর পশু পাখি শুষ্ক খালের নর্দমার ঠোঁট লাগিয়ে হাঁ করে নিঃশ্বাস ফেলেও স্বস্তি পাচ্ছে না। রাবিহা ঘর্মাক্ত শরীরে রান্নাবান্না শেষ করে সালেহা বেগমকে বারান্দায় চেয়ার টেবিলে বসিয়ে খাবার দিতে আসছে। সালেহা বেগম তার মুখখানা ঘোর কৃষ্ণবর্ণ করে স্বস্তিরে ধীরে ধীরে খাচ্ছে। ফাঁকে ফাঁকে রাবিহাকে দেখছে এবং বিড়বিড় করে কি যেন বলছে। হয়তো তীব্র মন্দ ভাষায় রাবিহাকে বকাঝকা করছে। ইদানিং তার নিন্দনীয় ভাব প্রকাশের ছন্দও বিচিত্র ধরনের হয়েছে। রাবিহা উপুর হয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। কখনো কখনো ক্লান্তির রেশ কাটতে ঝাড়ুর উপর বসে হাঁপ ছাড়ছে। রাবিহা প্রচণ্ড পিপাসাও পেয়েছে। উঠে পানি পান করবে, তাতেও তার বড়ই জড়তা লাগছে। উঠতে ইচ্ছে করছে না। হঠাৎ সালেহা বেগম কর্কশ গলায় চেঁচামেচি করে বলছে, আমি বুঝি না অলক্ষী এইসব কিসের অরুচি ভর্তা বানিয়ে আমার পাতে দিচ্ছে। আজকাল উনি রাবিহাকে উদ্দেশ্য করে সরাসরি কিছু বলে না, রাবিহাকে কোনো প্রকার ডাকখোঁজও করে না। যা বলে সব ইশারা ইঙ্গিতে বলে। দূর থেকে রাবিহা জবাব দিচ্ছে, মা ঢেঁড়স ভর্তা বানিয়েছি, আপনার পছন্দের তেলে ভাজা শুকনা মরিচ দিয়েই তো বানানো। শুকনা মরিচ? সে ঘি দিয়ে ভেজে নিয়ে আসছে। ঢেঁড়স ভর্তা না ছাই? ধরতে ছাই। আমি ভাত খাচ্ছি না তো উস খাচ্ছি, কিছুই বুঝি না। হায় আল্লাহ, ভাতের কি অবস্থা! একেবারেই জাউ বানিয়ে নিয়ে আসছে। রান্না কি করব? সারাদিন মাথায় থাকে শুধু স্বামীর চিন্তা। বলি, ও চিন্তা তোর মিছে হবে। তুই বিদায় না হলে আমার ছেলে ঘরে ফিরবেই না। কি নির্লজ্জ বা হ্যাঁ মেয়ে! আমার ছেলে বাড়িতেই থাকে না, তুই থাকিস কি করতে? এখন ছেলের ঘর ফাঁকা করে দিলেই আমি বাঁচি। আমি সরে গেলেই আপনার ছেলেকে আবার বিয়ে দিবেন? নিশ্চয়ই দেব। তুই বিদে হ। মেয়ে খুঁজে পেয়েছেন? খুব পেয়েছি। তোদের মতো জাত বেজাত না, খানদানি মেয়ে, সেরূপে গুণে গুণান্বিতা। মেয়ের বাপ খুব ধনী মানুষ, তোদের মতো ধনহীন না। তাহলে তো ও মেয়ে বাপের বাড়ি থেকে লরি ভর্তি করে সোনাদানা নিয়ে আসবে। নিশ্চয়ই এবার আপনার মনের আশা খুব পূরণ হবে, আপনার মনের খায়েশও মিটবে। হবে হয়তো। আমিও আল্লাহর কাছে দোয়া করি আপনার নতুন পুত্রবধূ এসে আপনাকে এমনই সুখী করুক যেন সে সুখের কথা আপনি শুধু নীরবেই সইবেন, কারোর সাথে বলতেও পারবেন না। আল্লাহ মজলুমের ফরিয়াদ শুনেন। তুমি এখন আমার সামনে থেকে বিদায় হও। তোমার বিশ্রী বিলাপ শুনতে আমার সত্যিই অসহ্য লাগছে। প্রতিদিন রাতে শোয়ার আগে ভাবি, ভোরে সূর্য ওঠার পর তোমার চেহারা যেন আমার আর না দেখা লাগে। তোমাকে না দেখে যদি আমি জঙ্গলের হুতুম পেঁচাও দেখি, তবুও সেটি আমার কাছে অনেক মঙ্গলময়। রাবিহা সালেহা বেগমের অশোভন দম্ভপূর্ণ কথা শুনে পুরো স্তব্ধ বধির হয়ে গেছে। নিঃশব্দে শুধু তার দুচোখ বয়ে ঝরছে নীরব ঝর্ণার প্রবাহ।